রাতভর ইরান লেবাননে ব্যাপক হামলা, ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্রের আঘাত, ইরাকের আকাশে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত, মুস্তাবাকে হত্যার হুমকি নেতানিয়াহু। মুস্তফা খামেনি প্রকাশ্যে মুখ দেখাতে পারছে না। আমি জানতে চাই তার ভবিষ্যৎ কি হবে, আর একইভাবে নাইম কাসেমের ভাগ্যই বা কি হবে। সংঘাত ইস্যুতে উত্তপ্ত নিরাপত্তা পরিষদ, হরমুজ প্রণালী বন্ধই থাকবে, ইরানের নতুন নেতার ঘোষণা। রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও ড্রোন ভূপাতিতের দাবি করেছে। এর মধ্যে ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্তের খবর পাওয়া গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম দিয়েছেন মুস্তাফা খামেনি। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যদিও সেগুলো প্রতিহতের দাবি করেছে তেল আবিব। এদিকে ইরানের বিভিন্ন অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। চলমান হামলায় এখন পর্যন্ত ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলমান আগ্রাসনের জবাবে ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এছাড়া এদিন আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব লক্ষ্য করেও ড্রোন হামলা চালায় ইরান। লেবাননেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বৈরুত, দাহি, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় একযোগে আক্রমণ করে নেতানিয়াহুর সেনারা। জবাবে ইসরায়েলের কয়েকটি শহরে শতাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক বসতি। এর মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক হামলার পক্ষে সাফাই গেয়ে এই হুঁশিয়ারি দেন। বলেন, প্রায় 2 সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষণের পর ইরান আর আগের মতো নেই। তেহরানের ইসলামী রেভলিউশনারি গার্ড এবং আধা সামরিক বাহিনী বাসিস বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এদিকে মার্কিন ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিজ বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সেই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন। যুদ্ধের সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ায় ইরানের সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান মোস্তফা খামেনি। পাশাপাশি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়াদের আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী হলেও মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখা হবে। শত্রুদের ওপর চাপ অব্যাহত রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। সব শহীদদের রক্তের বদলা নেওয়া পর্যন্ত লড়াই চলবে। প্রতিবেশীদের সাথে ইরানের সম্পর্ক উন্নয়ন জরুরি। চলমান যুদ্ধে ইয়েমেন ও ইরাকে সশস্ত্র বাহিনী ইরানকে সমর্থন দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ইরান তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী হারিয়েছে। Over the past 11 days, our military has virtually destroyed Iran. Their air force is gone, totally gone. That took the better part of about 3 hours. এদিকে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী মালিহা সুরহার্তি। যাচ্ছি তার কাছে। মালিহা, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, ইরান পাল্টা হামলা চালিয়েছে, আবারও পাল্টাপাল্টি হামলা চলছে। আসলে সবশেষ কি খবরাখবর আপনার কাছে আছে যদি জানাতেন। আমি যদি সহজ ভাষায় বলি তাহলে যুদ্ধের ভবিষ্যৎ কিন্তু ক্রমেই জটিল হয়ে উঠছে। ইসরায়েল যেমন ইরানে হামলা অব্যাহত রেখেছে, পাশাপাশি কিন্তু লেবাননেও তারা ব্যাপক হামলা চালিয়েছে এবং তারা দাবি করছে যে তারা হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কিন্তু আসলে তারা হিজবুল্লাহর ঘাঁটির বাইরেও বিভিন্ন বেসামরিক স্থানেও হামলা চালিয়েছে, যেখানে বহু বেসামরিক নাগরিক আসলে হতাহত হয়েছেন। এই সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আর সেই সঙ্গে ইরানও কিন্তু তাদের সর্বোচ্চ নেতার হত্যার যে প্রতিশোধ সেটা নেয়ার জন্য মরিয়া হয়ে আছে।
তারা ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা অব্যাহত রেখেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি স্থাপনায় তারা হামলা চালাচ্ছে। আর এই যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত এ কারণেই বলছি, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে যুদ্ধ বন্ধের কথা বললেও ইরান কিংবা ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু আমরা এ ধরনের কোনো মন্তব্য বা আশ্বাস এখনো পাইনি। এর মধ্যে অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে নতুন সর্বোচ্চ নেতাকেও আসলে হত্যা করা হতে পারে। এমন যদি হয় তাহলে সংঘাতের আসলে শেষ কবে সেটা কোনোভাবে বলা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যে সংঘাত যেমন চলছে, যেমন ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, পুরো অঞ্চল জুড়ে তখন সাইরেন বেজে ওঠে। সেই সঙ্গে বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তবে তারা সেটা প্রতিহত করার দাবি করেছে। যেমন বললাম, ইরান ও লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল আসলে হিজবুল্লাহ এখন ইসরায়েলের নেক্সট টার্গেট বলা যেতে পারে। তারা হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল করে দেওয়ার চেষ্টা করছে, তবে হিজবুল্লাহ কিন্তু থেমে নেই, তারাও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। আর সেই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছে নেতানিয়াহু। এর পরিপ্রেক্ষিতে কি আসলে ইরানের পক্ষ থেকে, অর্থাৎ নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার যে হুমকি, তার পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে কি নতুন করে কোনো হামলার খবর আপনার কাছে রয়েছে? এখন পর্যন্ত নেই, তবে বিশ্লেষকরা মনে করছেন যে হয়তো তারা তাদের সর্বোচ্চ নেতাকে প্রোটেক্ট করার জন্য আরো শক্তিশালী হামলা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানে চালাতে পারে। মোস্তফা খামেনি তিনি কিন্তু বলেছেন যে হরমুজ প্রণালী বন্ধই থাকবে, এবং এই চাপের মুখেই কিনা রাশিয়ার তেল কেনার ব্যাপারে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মালিহা, এই ব্যাপারে একটি প্রতিবেদন আমরা দর্শকদের দেখিয়ে আসতে চলে যাচ্ছি। সেই প্রতিবেদনে ইরাকের জলসীমায় তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার পর ফের লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি আবারও ছুঁয়েছে $100। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEM এর বাজারে তেল ছাড়াই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন হামলা বলে ধারণা বিশ্লেষকদের। ইরাকের আলফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির সব কয়টি জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যা সরবরাহ ব্যবস্থায় নতুন সংখ্যা যোগ করায় ফের বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 10% বেড়ে ব্যারেল প্রতি ঠেকেছে $100, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি 8.5% বেড়ে দাঁড়িয়েছে $94। জ্বালানি সরবরাহ সচল রাখতেও তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA জরুরি ভিত্তিতে 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। 32টি সদস্য দেশের সংস্থাটির রাতারাতি এমন ঘোষণায় জোরালো প্রতিক্রিয়া হিসেবে ইরান ইরাকের তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে ইতিমধ্যে অস্থির বিশ্বের তেলের বাজার। এমন পরিস্থিতিতে বিশ্বকে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 ওঠার জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দর্শক, আমরা দেখছিলাম, আবারও ফিরবো মালিহার কাছে। মালিহা, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, তেলের বাজার যে চড়া সেটি অব্যাহত রয়েছে, এবং এর মাঝেই কিন্তু যেমনটি আমরা এর আগেও বলছিলাম, মোস্তফা খামেনি তিনি কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকবে এমন ঘোষণাই দিয়েছেন, এবং সেই ঘোষণার পরবর্তীতে তার প্রভাব বাজারে যেমনটি পড়ছে। এই ব্যাপারে এই যে নতুন করে মোস্তফা খামেনি, যেমনটি ধারণা করা হচ্ছিল আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর হয়তো ইরান দমে যেতে পারে, কিংবা সবকিছু মিলিয়ে নতুন নেতা পাওয়ার পর ইরানিদের মনোভাব কিংবা তার বক্তব্য, সে ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে? প্রথমত, ইরাকের একটা গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার, যেটা সেখানে কিন্তু হামলা চালিয়ে সেখানকার তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে, যার প্রভাব সরাসরি বিশ্ব বাজারে পড়েছে। এবং এখন ব্যারেল প্রতি WTI এর নতুন যে দর $94, যা খুব দ্রুতই $100 পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু 100 কেন, এটা $200 পর্যন্ত উঠতে পারে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। সর্বোচ্চ নেতা প্রথমবার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয়, প্রথমে কিন্তু যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে তারা কোনোভাবেই পিছু হটবে না। সেই সঙ্গে মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধের আলটিমেটাম দিয়েছে। এখন মার্কিন ঘাঁটি যদি আসলে বন্ধের আলটিমেটাম দেয়, সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াটাও তীব্র আসবে এবং হামলা আবারও অব্যাহত থাকবে, এবং তেল স্থাপনাগুলোই হচ্ছে ইরানের মূল লক্ষ্য হবে। সেক্ষেত্রে তেলের আবার একটা সংকট হতে পারে। রাশিয়ার তেল নিষেধাজ্ঞার উপর থেকে যে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিল, এই ব্যাপারটিকে আসলে মোস্তফা খামেনির এই হামলার এই
হুমকির আসলে কোনো ফল কিনা? আমি যদি একটু সহজ ভাষায় বলি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু অনেকে প্রেসিডেন্ট হিসেবে ভাবার আগে ব্যবসায়ী হিসেবেই ভাবে। তো সে এখন ভাবছে যে আসলে বিশ্লেষকরা যেটা মনে করছেন যে রাশিয়াকে এখন সে কাজে লাগাতে পারে, সে কারণেই সে নিষেধাজ্ঞাটা তুলে নিয়েছে। শুধু যে হরমুজ প্রণালী বন্ধ রাখার ব্যাপারে যদি একটু বলি, এর প্রভাব কিন্তু দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও পড়ছে। এর সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে ভারত। ভারতের কলকাতার প্রায় 97% অটোরিকশা কিন্তু এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল। এখন সেই এলপিজি গ্যাসটা কিন্তু পুরোপুরি জনগণের আয়ত্তের বাইরে চলে গেছে এবং যে কারণে আমরা যেমনটি দীর্ঘ সারি দেখা যাচ্ছে, মানুষের অফিস পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে, যেহেতু অটোরিকশার উপরে নির্ভরশীল পুরো জীবনটাই। ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও এর প্রভাব পড়তে পারে। মালিহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দিয়েছে। পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় চালকদের, ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক এবং ছোট খাবারের দোকানদারও। কলকাতায়ও প্রভাব পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পেট্রোল পাম্পের সামনে বোর্ড ঝুলিয়ে হঠাৎ করেই বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। অন্যদিকে পাম্পের সামনে দীর্ঘ লাইন দিয়ে গ্যাস ভরার বিড়ম্বনাও। চরম ভোগান্তিতে পড়েছেন গাড়ি ও অটোরিকশার চালক, পরিবহন মালিকরাও। পরিসংখ্যান বলছে কলকাতায় প্রায় 97% অটো এলপিজি নির্ভর। প্রায় 200 রুটে চলে অটো পরিষেবা। সরকারি হিসেব অনুযায়ী কলকাতায় প্রায় 50,000 অটোরিকশা রয়েছে। এতে গড়ে প্রতিদিন প্রায় 40 লাখ যাত্রী বহন করা হয়। গ্যাস সংকটে অফিস টাইমে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আগের মতো দ্রুত মিলছে না অটো। প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, গ্যাস তো অসুবিধা হচ্ছে। মালিকের গাড়ির জমা 400 টাকা, টাইম শেষ, তাহলে কি কামাবো আর কি ফ্যামিলি চালাবো? সব জায়গায় একই সমস্যা হচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা গাড়ি চালিয়ে খাই। কিলো 1 কেজিতে 5 টাকা 6 টাকা করে বাড়িয়ে দিলে আমরা কোথায় যাবো সাধারণ ঘরের লোক? চাপ পড়েছে খাবারের দোকানেও। ধর্মতলার ডেকার্স লেন, এসপ্ল্যানেড সহ অফিস পাড়ার বহু ছোট বড় হোটেল, ভাতের দোকান ও রাস্তার খাবারের স্টল বাণিজ্যিক গ্যাসের ওপর নির্ভরশীল। যোগান কমার পাশাপাশি কালোবাজারে সিলিন্ডারের দাম বেড়ে 2000 থেকে 3000-এ ওঠার অভিযোগও উঠেছে। ফলে বেড়েছে খাবারের দামও। গ্যাস কোথাও নেই, ডিলারদের কাছে কোনো গ্যাস নেই, তা কোথা থেকে করবো? স্টক রাখা যায় নাকি? সিলিন্ডার আছে, যা টুকটাক এদিক ওদিক করে চালাতে হচ্ছে। অনেক আইটেম বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 5 লাখ সিলিন্ডার। সেখানে সাম্প্রতিক সময়ে বুকিং 7,50,000-এরও বেশি ছুঁয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। এর আগে রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, চাহিদা এবং যোগান স্বাভাবিক রাখতে বাড়তি নিয়ম নীতিও শিথিল করেছে প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, জাহাজে লোড করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী 11 এপ্রিল পর্যন্ত বিক্রির জন্য অনুমতিপত্র দেওয়া হয়েছে। 2022 সালে ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেলের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এছাড়া ইরানের হুমকি মোকাবিলায়ও এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব বিস্তার প্রচেষ্টার শেষ ধাপ। বিশ্লেষকদের মতে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি রুখতে নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পট পরিবর্তনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল উদ্দেশ্য। স্নায়ুযুদ্ধ পরবর্তী বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য এবং আঞ্চলিক রাজনীতির নতুন অধ্যায়ও এতে স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্বকে পারমাণবিক অস্ত্র থেকে রক্ষার অজুহাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেও কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল মার্কিন আগ্রাসন কেবল আরেকটি মধ্যপ্রাচ্য সংঘাত নয়, বরং স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে অঞ্চলটিকে বদলানোর প্রচেষ্টার সর্বশেষ ধাপ। এই অস্থিরতার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্ব রাজনীতিতেও ছড়িয়ে পড়তে পারে। তবে এ প্রভাব ইতিবাচক তো নয়
নয়, বরং বিশ্বজুড়ে ডেকে নিয়ে আসতে পারে চরম বিপর্যয়। রাশিয়ার গণমাধ্যম আরটিকে রুশ বিশ্লেষক ফিওদর লুকিয়ানোভ জানিয়েছেন, যুদ্ধের প্রথম সপ্তাহে স্পষ্ট হয়ে গেছে পারমাণবিক উদ্বেগই এই সংঘাতের একমাত্র কারণ নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিযোগিতা। তিনি জানান, বর্তমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের 3 দশকের অস্থিরতার ধারাবাহিকতা। 1991 সালে উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকের বিরুদ্ধে অভিযান স্নায়ুযুদ্ধ পরবর্তী নতুন শক্তি কাঠামোর সূচনা করে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্রের একক প্রভাবের যুগে অঞ্চল জুড়ে শুরু হয় সামরিক অভিযান ও রাজনৈতিক অস্থিরতার ধারাবাহিকতা। 9/11-এর ঘটনার পর শুরু হয় বৈশ্বিক সন্ত্রাস বিরোধী যুদ্ধ। আফগানিস্তান ও ইরাকে মার্কিন সামরিক অভিযান, পরে আরব বসন্ত, লিবিয়ায় হস্তক্ষেপ এবং সিরিয়ার গৃহযুদ্ধ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এক দীর্ঘ অস্থিতিশীলতার ঘূর্ণাবর্তে আটকে পড়ে। প্রতিটি সংকট নতুন শক্তিকে সংঘাতে টেনে আনে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ ধীরে ধীরে আরও জটিল হয়ে ওঠে। লুকিয়ানোভের মতে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইরানকে বশে আনতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই অভিযান শুরু করে। তেহরানের সামরিক ও রাজনৈতিক প্রভাব দুর্বল করলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটিয়া প্রভাব বিস্তার পাবে। সেই সঙ্গে ওয়াশিংটনও আঞ্চলিক শক্তির ভারসাম্যে সহজেই হস্তক্ষেপ করতে পারবে। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের মতো বৃহৎ ও প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে জাতিসংঘের বৈঠকে পরমাণু ইস্যুতে ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ঠেকাতে ব্যর্থ হল চীন, রাশিয়া। বৃহস্পতিবার বৈঠকে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে বাকবিতণ্ডা হয় চীন ও রাশিয়ার, যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হয় মস্কো, বেইজিং। নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশের মধ্যে 10টি দেশ বৈঠকের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে পাকিস্তান ও সোমালিয়া। ইরানকে ঘিরে উত্তপ্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত 1737 কমিটির কাজ নিয়ে আলোচনা তোলে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস রাশিয়া ও চীনের বিরুদ্ধে তেহরানকে রক্ষার অভিযোগ তোলেন। এ সময় সব সদস্য রাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরার আহ্বান জানান তিনি। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর উচিত ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দ করা, যা 2015 সালের আগে জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং এখন আবার পুনর্বহাল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের বিরোধিতা করে ইরানের 2 ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নিয়ে যে আতঙ্ক তৈরি করা হয়েছে তার কোনো প্রমাণ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে নেই। চীনের প্রতিনিধি ফু চং উল্টো যুক্তরাষ্ট্রকেই সংকটের উস্কানিদাতা আখ্যা দেন। কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই ওয়াশিংটন তেহরানের উপর সামরিক হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। যদিও শেষ পর্যন্ত ভোটাভুটিতে চীন রাশিয়ার পরাজয় হয়। এদিন 15টি সদস্য দেশের মধ্যে 10টি দেশ ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে পাকিস্তান ও সোমালিয়া। ব্রিটেন ও ফ্রান্সের দাবি, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে এবং দেশটির মজুদ ইউরেনিয়াম অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম। চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে ওয়াশিংটন এই বৈঠকের জন্য জোর তৎপরতা চালিয়ে আসছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ। রমজানের মাঝে টানা 12 দিন বন্ধ রাখা হয়েছে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ। এ ঘটনায় ইসরায়েলের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে 8টি আরব ও মুসলিম দেশ। তারা বলছে, অধিকৃত জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আল-আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তাদের মতে, রমজান মাসে মুসল্লিদের প্রবেশে বাধা দেয়া আন্তর্জাতিক আইন এবং উপাসনার স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে জেরুজালেমের পুরানো শহরে ফিলিস্তিনিদের চলাচল সীমিত করার পদক্ষেপকেও অগ্রহণযোগ্য বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আল-আকসা মসজিদ প্রাঙ্গণ সম্পূর্ণভাবে মুসলমানদের জন্য নির্ধারিত এবং এর প্রশাসনিক দায়িত্ব জর্ডানের আলকাফ মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ কর্তৃপক্ষের।
দেশগুলো ইসরায়েলকে অবিলম্বে মসজিদের গেট খুলে দিতে এবং পুরানো শহরে প্রবেশের বিধিনিষেধ তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। ইরাক সিরিয়ার সীমান্তে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 9 জন ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরাকের নিরাপত্তা বিভাগের 2 জন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা AFP জানায়, হতাহতরা হারকাত আনসার আল্লাহ আল আউফিয়া নামের একটি সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীর সদস্য। গোষ্ঠীটি ইরানের মদতপুষ্ট এবং তেহরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রের সরকারের প্রতি অনুগত। যে এলাকায় বিমান অভিযান চালানো হয় সেখানে হারকাত আল আউফিয়া এর ঘাঁটি ছিল বলে জানা গেছে। মার্কিন রণতরী USS জেরাল্ড ফোর্ডে আগুনের ঘটনায় 2 সেনা হতাহত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। তবে আগুনের সূত্রপাত যুদ্ধ সংক্রান্ত নয়। এক্সে পোস্ট করা মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজের কাপড় ধোয়ার এলাকায় আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্ট ও ইঞ্জিন ইউনিটের কোনো ক্ষতি হয়নি। আহত 2 সেনার অবস্থা বর্তমানে স্থিতিশীল। রণতরীটি বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে বলে সেন্টকম জানিয়েছে। মার্কিন নৌবাহিনীতে যুক্ত 11টি রণতরীর মধ্যে USS জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক বলে বিবেচনা করা হয়। ইরান যুদ্ধে এটি মোতায়েন করা হয়েছে, তবে কৌশলগত কারণে এটা অবস্থান পরিবর্তন করে বলে জানান সংশ্লিষ্টরা। দেখছেন আন্তর্জাতিক সময়। ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ড্রোন উৎপাদনের চুক্তি করেছে রোমানিয়া। রাজধানী বুখারেস্টে বৈঠকের পর চুক্তি সই করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোস দান। এর মধ্যে নগদ অর্থ ও স্বর্ণ জব্দের ইস্যুতে হাঙ্গেরি ইউক্রেন সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে শিশু অপহরণের অভিযোগ উঠেছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে। এতে হাজারো ইউক্রেনীয় শিশুকে জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে স্বাগত জানান রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুস দান। এদিন বুখারেস্টে বৈঠকের পর প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে যৌথ ড্রোন উৎপাদনের পরিকল্পনায় সম্মত হয় দেশ দুটি। একটি চুক্তিতে সই করেন 2 নেতা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউক্রেনের প্রেসিডেন্টের এই সফরের মূল উদ্দেশ্যই ছিল প্রতিরক্ষা সংক্রান্ত একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সীমান্তবর্তী দেশ হিসেবে রোমানিয়া শুরু থেকেই কিয়েভকে সমর্থন দিয়ে আসছে। এর মধ্যেই আর্থিক সম্পদ জব্দকে ঘিরে নতুন উত্তেজনা দেখা দিয়েছে হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যে। হাঙ্গেরি 2টি সাজোয়া গাড়ি ইউক্রেনকে ফেরত দিলেও প্রায় $82 মিলিয়ন নগদ অর্থ ও স্বর্ণ তদন্তের অজুহাতে আটকে রেখেছে। কিয়েভ এই পদক্ষেপকে চুরি আখ্যা দিয়ে জব্দকৃত সম্পদ ফেরতের দাবি জানিয়েছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর হাজারো শিশুকে জোর করে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে 2022 সালে যুদ্ধ শুরুর পর রাশিয়া পরিকল্পিতভাবে শিশুদের ইউক্রেন থেকে সরিয়ে নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের দাবি, প্রায় 20,000 শিশুকে অবৈধভাবে রাশিয়া ও বেলারুশে পাঠানো হয়েছে, যেখানে তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ অভিযোগের জেরে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ কয়েকজন রুশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তবে মস্কোর দাবি, যুদ্ধক্ষেত্র থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি ইহুদি উপাসনালয়ে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পুলিশের গুলিতে নাকি নিজেই আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনার সময় ভবনের ভেতরে ছিল শতাধিক শিশু ও কর্মী, তবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ব্লুমফিল্ডে একটি ইহুদি উপাসনালয়ে ভবনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে একটি ট্রাক। এরপর সেখানে গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় সন্দেহভাজন হামলাকারীর। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন নাকি নিজেই আত্মহত্যা করেছেন তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উপাসনালয়টির ভেতরে একটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে, যেখানে 6 সপ্তাহ বয়সী শিশু থেকে শুরু করে ছোটদের দেখাশোনা ও শিক্ষা দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে ওই সময় কেন্দ্রটিতে থাকা প্রায় 140 শিশু, কর্মী ও নিরাপত্তা কর্মী সবাই নিরাপদে আছেন। তবে একজন নিরাপত্তা সদস্য গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনাকে প্রাথমিকভাবে সন্ত্রাসী হামলা উল্লেখ করে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে হামলার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। আমি মিশিগানের ইহুদি সম্প্রদায় এবং ডেট্রয়েট ও আশপাশের এলাকার সব মানুষের প্রতি আমাদের সমর্থন ও ভালোবাসা জানাচ্ছি। এটি একটি ভয়াবহ ঘটনা। একেবারে গভীরে গিয়ে ঘটনার তদন্ত করা হবে। মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জুড়ে ইহুদি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা সতর্কতা জোরদারের মধ্যেই এ ঘটনা ঘটল। রাইসা জান্নাত, সময় সংবাদ। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ভারতের জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হামলার শিকার হন তিনি। খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি করা হয় তাকে। বুধবার সন্ধ্যায় জম্মুর গ্রেটার কৈলাস এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে হামলাকারীর নাম কমল সিং জামওয়াল। ঘটনাস্থলে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে জম্মুর পুরানাস মান্ডি এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন। প্রায় 65 বছর বয়সী এই ব্যক্তি কোনো অনুতাপ প্রকাশ করেননি, বরং তিনি দাবি করেছেন গত 20 বছর ধরে তিনি এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে গামো অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত 64 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 128 জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। নিহতদের অধিকাংশকেই কাদার নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতটি পরিবার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে বৃষ্টির মৌসুম চলায় পাহাড়ি ঢাল ও প্লাবন ভূমিতে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। দেখছেন আন্তর্জাতিক সময়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিদেশে আটকা পড়া বাসিন্দাদের জন্য ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার দেশটির সরকার জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে যারা দেশের বাইরে আটকা পড়েছেন এবং এই সময়ের মধ্যে যাদের বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আগামী 31 মার্চ পর্যন্ত সেই ভিসা নবায়নের সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের জেরে কমে গেছে বিমান চলাচল। এমন পরিস্থিতিতে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য বাড়তি সময় দেওয়ার ঘোষণা দিল আবুধাবি। বাংলাদেশে নতুন সরকারের অধীনে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ীরা। বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়াতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় উঠে আসে এই আগ্রহের কথা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির অঞ্চল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। তাই ক্যালিফোর্নিয়ার বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগ্রহী বিশ্বের বহু দেশ। বিদেশি বিনিয়োগ টানতে পিছিয়ে নেই বাংলাদেশও। দেশে বিনিয়োগ বাড়াতে লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয় বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা। স্থানীয় সময় বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ কনসুলেট আয়োজিত এই সভায় অংশ নেন ক্যালিফোর্নিয়া ভিত্তিক বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীরা। সভায় নবনির্বাচিত সরকারের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা জানান, অর্থনৈতিক সম্ভাবনা ও বাজারের আকার বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ এখন অনেক। উদ্যোক্তারা প্রশাসনিক জটিলতা কমানো, দ্রুত সেবা প্রদান এবং স্বচ্ছ নীতিমালার উপর জোর দেন। একই সঙ্গে প্রযুক্তি, অবকাঠামো ও ডিজিটাল খাতে বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন তারা। ভবিষ্যতে প্রবাসী বিনিয়োগকারীদের সঙ্গে আরও বড় পরিসরে এমন আয়োজনের আশ্বাস দেন আয়োজকরা। দেশের উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে প্রবাসী ব্যবসায়ীদের সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করেন কনসাল জেনারেল। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী মালের একটি অভিজাত রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।
এতে অংশ নেন বাংলাদেশ হাই কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, মালদ্বীপ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মিসবাহুল আলিফ। ধন্যবাদ আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।